আমার নাম অজয়। আমি একটি অনাথ আশ্রমের ড্রাইভার হিসাবে কাজ করতাম। প্রায়ই আমি অনাথ আশ্রমের মেয়েদের গাড়িতে করে সরকারি হাসপাতালে নিয়ে যেতাম, যেখানে একজন ডাক্তার সবসময় মেয়েদের চেক আপ করত। একদিন আমার মনে প্রশ্ন জাগল, অনাথ আশ্রমে শুধু মেয়েরাই কেন অসুস্থ হয়? কখনো তো কোনো ছেলে অসুস্থ হয় না। একদিন মেয়েদের নিয়ে যখন আমি ফিরে আসছিলাম, হঠাৎ আমার নজর গাড়ির সিটে পড়ল, যেখানে রক্তের দাগ লেগেছিল। আমার হৃদয় ধক করে উঠল। আমি প্রচণ্ড শক অনুভব করলাম। নিশ্চয়ই কিছু একটা গলত আছে। আমি সবকিছু জানতে চাইতাম। তাই সেই রাতে আমি চুপচাপ পুলিশ স্টেশনে গেলাম এবং পুলিশকে সবকিছু খুলে বললাম। পরের দিন আমি জানতে পারলাম যে সেই ডাক্তার সমস্ত মেয়েদের। সেই রাতে আমার স্ত্রীর ডাকে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৮টা বাজে। আমার স্ত্রী বলল, আমাকে 8:30টার মধ্যে গাড়ি নিয়ে অনাথ আশ্রমে যেতে হবে। আমি দ্রুত উঠলাম এবং বাথরুমে গেলাম। স্নান করে বেরোলে আমার স্ত্রী আমাকে নাস্তা দিল। সেই সময় আমার 2 মেয়ে আমার কাছে এসে বলল, পাপা পাপা তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, দুপুরে আমরা একসঙ্গে খাবার খাব। আমি তাদের মাথায় হাত দিয়ে আদর করে বললাম, হ্যাঁ রে মা, চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার চেষ্টা করব। আমার স্ত্রী বলল, প্রতিদিন মেয়েরা তোমার অপেক্ষা করে থাকে, কিন্তু তুমি দেরি করে বাড়িতে ফেরো, তাই অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকে আর তারপর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। আমি আমার স্ত্রীকে বললাম, যদি আমি কাজ না করি তাহলে সংসার চলবে কি করে? তুমি তো জানো, অনাথ আশ্রম থেকে ছুটি পেতে পেতে প্রায় ভোর 5টা বেজে যায়। এরপর সারাদিন আমি খালি থাকি, তাই আমি একটা অন্য জায়গায় কাজ নিয়েছি, যেখানে কিছু কর্মচারীকে তাদের বাড়ি পৌঁছে দিই। এখন বলো, আমি কি কোনো ভুল করছি? আমি চাই আমার কন্যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তাদের জীবনে কোনো অভাব না থাকুক। এখন ওরা ছোট, কিন্তু যখন বড় হবে তখন ওদের পড়াশোনার খরচ বাড়বে। ভবিষ্যতে ওদের বিয়ের চিন্তাও আমাকে করতে হবে। আমি আমার কন্যাদের খুশিতে দেখতে চাই, তাদের সব স্বপ্ন পূরণ করতে চাই। এজন্যে যতই পরিশ্রম করতে হোক, আমি করতে প্রস্তুত। যদি আমাকে ওদের খুশির জন্য ওদের থেকে দূরে থাকতে হয়, তাহলে আমি তা করতেও প্রস্তুত। আমার স্ত্রী আমার কাঁধে হাত রেখে বলল, তোমার চিন্তাভাবনা সত্যিই অনেক সুন্দর। আমি আমার কন্যাদের ভালোবেসে তাদের আশ্বস্ত করলাম যে আজ রাতে আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি নাস্তা খেয়ে দ্রুত বাড়ির দরজার দিকে এগোলাম। তখনই আমার স্ত্রী ডাক দিয়ে বলল, তোমার লাঞ্চ থেকে গেছে। আমি দ্রুত বেরিয়ে দরজায় পৌঁছে তার হাত থেকে টিফিন নিলাম এবং গাড়িতে চেপে বসলাম। আমার চিন্তা হচ্ছিল, যত দ্রুত সম্ভব আমাকে অনাথ আশ্রমে পৌঁছতে হবে, কেননা 8:30টা ইতিমধ্যেই পার হয়ে গেছে। আমি সবসময় আমার কাজ সততার সঙ্গে করি, কখনো কাউকে অভিযোগের সুযোগ দিইনি। আজও আগের দিনের মতোই দিন ছিল। আসলে আমার প্রধান চাকরি অনাথ আশ্রমেই, কারণ এখানে চাকরি করতে করতে আমি 7 বছর পার করে দিয়েছি। কিন্তু যখন আমি এখান থেকে ফ্রি হই, তখন আমাদের এলাকার একটা বড় ফ্যাক্টরিতে কিছু কর্মচারীকে তাদের বাড়ি পৌঁছে দিতে হয়। তাই আমি তাদের গাড়িতে বসিয়ে তাদের বাড়ি পৌঁছে দিই এবং তাদের থেকে টাকা পাই। এতে আমার সামান্য মুনাফা হয়। প্রতিদিনের মতোই আমি অনাথ আশ্রমে পৌঁছালাম। এরপর গাড়ি পার্কিং এলাকায় পার্ক করতেই হঠাৎ ভেতর থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে এসে আমাকে বলল, ওহে অজয়, তুমি এত দেরি কেন করলে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তোমার আসার কথা ছিল 8:30টায়, আর আজ তুমি 9টায় এসেছ। আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ আজ আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু তার আগেই সে বলল, মেয়েদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, তাদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। এখানে কাজ করতে করতে আমার 1 মাস কেটে গেছে। আগে আমি অনাথ আশ্রমের অন্য শাখায় কাজ করতাম, কিন্তু এখন এই শাখায় কাজ করতে এসে আমাকে শুধু আর শুধু মেয়েদেরই হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি লক্ষ্য করেছি যে এই অনাথ আশ্রমে প্রতিবার শুধু মেয়েরাই আমার গাড়িতে বসে। ছেলেরা কি কখনো অসুস্থ হয় না? চিন্তাটা আমার মনে এলো, কিন্তু আমি যেহেতু এখানের একজন কর্মচারী, তাই কারোর কাছে কোনো প্রশ্ন করতে পারতাম না। আমাকে শুধু আমার চাকরির দিকেই মন দিতে হতো। তাই আমি এই চিন্তাটাকে তাড়াতাড়ি মন থেকে ঝেড়ে ফেলে ভেতরের দিকে পা বাড়ালাম। ভেতর থেকে 2 জন মহিলা একটি ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে বাইরে আসছিল। মেয়েটার অবস্থা খুব খারাপ লাগছিল। সে প্রায় অচেতন অবস্থায় বারবার তার মাকে ডাকছিল। এক মুহূর্তের জন্য তাকে দেখে আমার হৃদয় ধক করে উঠল। সেই মহিলা আমার দিকে তাকিয়ে বলল, কি মুখের দিকে তাকিয়ে আছো? আমরা কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি দরজা খোলো, দেখছো না বাচ্চার অবস্থা খুব খারাপ? আমি সঙ্গে সঙ্গে বললাম, বাচ্চাটার কি হয়েছে? কিন্তু সেই মহিলা গর্জে উঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এক তো তুমি আসতে দেরি করেছ, তার উপরে এখন আমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো। তাড়াতাড়ি গাড়ির দরজা খোলো, এই শিশুকে বসাও। আমি এক নজর ওই শিশুটির দিকে তাকিয়ে দেখলাম তার নাক থেকে রক্ত বের হচ্ছিল। তাকে দেখে আমার করুণা হচ্ছিল, তাই আমি সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুললাম এবং সেই শিশুটিকে ওই মহিলার সঙ্গে মিলে ভেতরে শুইয়ে দিলাম। আরেকজন মহিলা আমাদের সঙ্গে বসেছিল, যে এখানে ঝাড়ু দিত। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, আপনি কেন বসে আছেন? প্রতিবারের মতো আমি একাই এই শিশুকে হাসপাতালে নিয়ে যাব।
সেই মহিলা বলল, তোমার বকবক বন্ধ করে তাড়াতাড়ি গাড়ি চালাও। তুমি এখানকার ড্রাইভার, মালিক ন যে প্রশ্ন করে সময় নষ্ট করবে। নিজের সীমার মধ্যে থাকো, না হলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। আমার প্রতি তার এই কঠোর আচরণে আমার ভালো লাগল না, কিন্তু আমি আবার ওই শিশুটির দিকে তাকালাম। না জানি কেন আমার মনে একটা শঙ্কা হচ্ছিল। হঠাৎ আমার নজর শিশুটির গলায় চলে গেল, আর আমি তার গলায় 2টি দাগ দেখলাম। আমি মাথা নত করলাম এবং সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে দিলাম। আমি গাড়ি দ্রুত চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ পেছনে বসা সেই মহিলা বলল, গাড়ি হাসপাতাল না নিয়ে ক্লিনিকে নিয়ে চলো। ডাক্তার সাহেব আজ হাসপাতালে নেই, আজ তিনি তার ক্লিনিকে আছেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি শিশুটিকে ক্লিনিকে নিয়ে যেতে বলেছেন। আমি হালকাভাবে মাথা নাড়ালাম এবং গাড়ি সোজা ডাক্তার সাহেবের ক্লিনিকের দিকে এগোলাম। আমি যেমন অনাথ আশ্রমের কেবল একজন ড্রাইভার, তেমনি অনাথ আশ্রম কর্তৃপক্ষ একজন ডাক্তার নিযুক্ত করেছে, যিনি অনাথ আশ্রমের সমস্ত শিশুর চিকিৎসা করেন। তার নাম ডক্টর প্রভাকর মাইতি। আমি গাড়ি দ্রুত চালিয়ে ডক্টর মাইতির ক্লিনিকে পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে স্ট্রেচার নিয়ে এসে ওয়ার্ড বয় সেই শিশুটিকে তুলে নিল, আর আমি একপাশে দাঁড়িয়ে সবকিছু নীরবভাবে দেখছিলাম। আমি ভেতরে যেতে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই মহিলা আমাকে দেখে বলল, তুমি ভেতরে কোথায় যাচ্ছ? গাড়ি নিয়ে অনাথ আশ্রমের মেইন শাখায় চলে যাও, সেখানেও কিছু মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাদেরও এখানে আনতে হবে, তাড়াতাড়ি যাও। আমি ওই মহিলার মুখের দিকে তাকিয়ে বললাম, ওকে ম্যাডাম। এই বলে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এলাম, কিন্তু মনে মনে কিছুই ঠিক লাগছিল না। অনেক অদ্ভুত কথা মাথায় আসছিল। সেই শিশুর গলায় দাগ, নাক থেকে বেরোনো রক্ত, আর তাদের অস্বাভাবিক আচরণ সবই কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। তবুও আমি সেই মুহূর্তে ভাবলাম, অনাথ আশ্রমের দিকেই যাওয়া ভালো। আমি এখন এই শাখার ড্রাইভার, কিন্তু যেহেতু আমাকে মেইন শাখায় পাঠানো হচ্ছে, তাই চাইলে এই কাজ অস্বীকার করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই সেখানে গেলাম, কারণ আমি জানতে চাইছিলাম এই শিশুরা কেন অসুস্থ হচ্ছে। আমার হৃদয়ে তখন কেবল একটাই প্রার্থনা ছিল, এইবার যেন কোনো মেয়ে না হয়ে কোনো ছেলে হয়, কেননা সবসময় কেবল মেয়েরাই অসুস্থ হতো, কিন্তু কেন এমন হয় আমি বুঝতে পারতাম না। বারবার আমার হৃদয় আমাকে সতর্ক করছিল, কিছু একটা খুব খারাপ হচ্ছে। একটি ছোট পথ পেরিয়ে আমি অনাথ আশ্রমে পৌঁছালাম। গাড়ি দরজার কাছে থামাতেই দেখলাম একটা মেয়েকে আনা হচ্ছে। পিছনের দরজা খুলে তাকে আমার গাড়িতে শুইয়ে দেওয়া হলো, আর একজন মহিলা গাড়িতে বসে বলল, তাড়াতাড়ি ডাক্তার সাহেবের ক্লিনিকে চলো, এই শিশুর অবস্থা খুব খারাপ। আমি এই শিশুটিকেও এক নজর দেখলাম, কিন্তু আমার চোখ তার গলার দিকে চলে গেল, কেননা এই মেয়েটির গলায়ও একই ধরনের দাগ ছিল, আর তার নাক থেকেও রক্ত ঝরছিল। আমি সেই মহিলাকে বললাম, এর কি হয়েছে? সেই মহিলা বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তাড়াতাড়ি গাড়ি চালাও, না হলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। যে কাজ বলা হয়েছে শুধু সেটাই করো, বেশি কথা বলার দরকার নেই। এই মহিলার কথার ধরনও খুব কঠোর ছিল। আমি নীরবে মাথা নাড়ালাম এবং তারপর সরাসরি ডাক্তারের ক্লিনিকের দিকে এগোলাম। পুরো পথে আমি অদ্ভুত এক বিভ্রান্তির মধ্যে ডুবেছিলাম। ক্লিনিকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই মেয়েটিকেও তাড়াহুড়ো করে স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে যাওয়া হলো। আমি এবারও ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই মহিলা আমাকে বলল, এখন তুমি তোমার অনাথ আশ্রমের শাখায় চলে যাও, আমরা এখানে সব কিছু সামলে নেব। এই শিশুর চিকিৎসা শেষ হলে তোমাকে আমরা ফোন করব। আমি সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি না, এখানেই বসে থাকছি। ফিরে যাওয়া জরুরি নয়, কারণ যদি অনাথ আশ্রমে আমার প্রয়োজন হয় তারা আমাকে ফোন করবে। তাই যদি আমি এখন চলে যাই আর আসার সময় দেরি হয়, তাহলে আপনাদের সমস্যা হবে। কিন্তু সেই মহিলা বলল, যতটুকু তোমাকে বলা হয়েছে সেটাই করো, এবং এখন এখান থেকে চলে যাও, আমাদের তোমার এখন কোনো দরকার নেই। আমি সেই মহিলার দিকে তাকালাম এবং নীরবে গাড়ি বের করে সরাসরি অনাথ আশ্রমের দিকে এগোলাম। যেহেতু আমি একজন সাধারণ ড্রাইভার, তাই কারো সঙ্গে বেশি তর্ক করতে পারতাম না। তারা যেভাবে বলেছে আমি সেভাবেই কাজ করেছি, কারণ আমি আমার চাকরি হারাতে চাইনি। কিন্তু আমার হৃদয় খুব দ্রুত ধুকধুক করছিল। কিছু একটা ছিল যা আমার চোখে পড়ছিল না, কেননা দুটো আলাদা শাখার মেয়ে হয়েও দুজনেই একই সমস্যায় ভুগছিল। রাস্তা পেরিয়ে আমি অনাথাশ্রমে পৌঁছালাম। গাড়ি পার্ক করতেই একজন চৌকিদার আমার কাছে এসে পাশে দাঁড়ালো এবং ধীরে ধীরে বলল, রিনকির অবস্থা কেমন? আমি চৌকিদারের দিকে তাকিয়ে প্রশ্ন করে বললাম, তুমি কি ওই শিশুটিকে চেনো? সে কিছুক্ষণ নীরব থাকল, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, প্রায়শই আমি তাকে জিনিসপত্র আনতে সাহায্য করি। আমি না সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বললাম, দাদা, আমি কিচ্ছু জানি না, আমি নিজেও তার অবস্থা নিয়ে খুব চিন্তায় আছি। আমি ক্লিনিকের ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ভেতরে যাবার অনুমতি দেওয়া হয়নি। আমাকে সেখান থেকে বের করে দিয়ে বলা হয়, এখন এখান থেকে চলে যাও, যখন তোমার দরকার হবে তখন তোমাকে ডাকা হবে। এরপরে শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন তিনি এই শিশুগুলোকে সুস্থ করে দেন।
চৌকিদার দুঃখের সঙ্গে মাথা নাড়াল এবং নীরবে নিজের জায়গায় গিয়ে দাঁড়াল। তার মুখের রং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কিছু না কিছু জানে, কিন্তু আমি তাকে কিছু বলতে পারলাম না, কারণ তার সঙ্গে আমার বেশি কথা হয় না। আমি চুপচাপ আমার গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম এবং কিছুক্ষণ চিন্তাভাবনার পর আবার চৌকিদারের কাছে গেলাম। সে আমাকে দেখে বলল, কিছু দরকার আছে তোমার? আমি নাতে মাথা নাড়ালাম। তারপর তাকে প্রশ্ন করে বললাম, দাদা, তোমাকে একটা প্রশ্ন করব? সে হ্যাঁতে মাথা নাড়লে আমি বললাম, তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? তোমার দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে তুমি এখানে অনেক দিন ধরে কাজ করছো। আমার কথা শুনে সে আবার হ্যাঁতে মাথা নাড়িয়ে গম্ভীরভাবে বলল, আমার এখানে কাজ করা 5 বছর হয়ে গেছে। তার আগে আমি অন্য একটি অনাথাশ্রমে কাজ করতাম, ফলে এই ফিল্ডে কাজ করা প্রায় 7-8 বছর হয়ে গেছে। তার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, তার মানে তুমি এখানের প্রতিটি মানুষকে জানো? আমার কথায় সে একটু চমকে গেল। তারপর বলল, তুমি আমাকে এইসব কেন জিজ্ঞাসা করছো? আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর তার দিকে তাকিয়ে বললাম, দাদা, আমি একটু টেনশনে আছি। এই শাখায় কাজ করা মাত্র 1 মাস হলো। এর আগে আমি মেইন শাখায় কয়েক বছর ধরে কাজ করেছি, কিন্তু এখানে এই 1 মাসে আমি কেবল মেয়েদেরই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। এখানে আমি ছেলেদেরও দেখেছি, কিন্তু তারা তো অসুস্থ হয় না। চৌকিদার বলল, ফালতু এসব চিন্তা করো না, না হলে তোমার জন্য সমস্যা তৈরি হবে। যা ঘটছে তা শুধু চুপচাপ দেখো আর নিজের চাকরিতে মনোযোগ দাও। এই চাকরি তুমি অনেক কষ্টে পেয়েছ, তাই এদিক ওদিক চোখ দিও না। চাকরিটা ভালো, তাই এটি হারিও না। এর আগে তুমি মেন শাখায় কাজ করেছ, সেখানে তুমি সততার সঙ্গে কাজ করেছ, কিন্তু তখনকার আর এখনকার পরিস্থিতি আলাদা। এখন যদি তুমি জিজ্ঞেস করতে শুরু করো বা গোয়েন্দার মতো তদারকি করতে থাকো, তাহলে তোমার চাকরিও চলে যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, এই সামান্য কারণে কি আমার চাকরিতে কোনো প্রভাব পড়বে? সে তড়িঘড়ি করে বলল, তোমার চাকরি চলে যাবে, তাই ভালো হবে যদি তুমি চুপচাপ নিজের কাজ নিয়ে থাকো। তোমার কাজ কেবল ড্রাইভিং, তাই গাড়িতে ছেলে উঠল না মেয়ে উঠল এসব নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, রিঙ্কির ব্যাপারে আমাকে জানিও, সেই অসহায় মেয়েটা ঠিক আছে কিনা। চৌকিদারের কথাগুলো আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। তার কথা বলার ভঙ্গি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখানে কিছু না কিছু সমস্যা আছে, হয়তো কোনো বড় সমস্যা যা আমি জানি না। আমি নীরবে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম এবং ক্লিনিক থেকে ফোন আসার অপেক্ষা করতে থাকলাম, যাতে গাড়ি নিয়ে শিশুটিকে অনাথ আশ্রমে ফিরিয়ে আনার সময় তার স্বাস্থ্য সম্পর্কে জানতে পারি। কিছু সময় পরে হঠাৎ আমার মোবাইল বাজতে লাগল। আমি ফোন তুলতেই সেই মহিলা আমাকে সঙ্গে সঙ্গে ক্লিনিকে যেতে বলল, মানে শিশু দুজন সুস্থ হয়েছে। আমি দ্রুত গাড়ি চালিয়ে ক্লিনিকে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম রিঙ্কি নামের মেয়েটির মৃত্যু হয়েছে। এ কথা শুনে আমার মস্তিষ্কে যেন একটা ধাক্কা লাগল আর চোখে জল এসে গেল। ওই শিশুটির বয়স ছিল প্রায় 10 বছর। এই ছোট্ট বয়সেই সে ভগবানের প্রিয় হয়ে গেছে। অন্য মেয়েটির অবস্থা অনেক ভালো ছিল। আমাকে বলা হলো ওই মেয়েটিকে মেন শাখায় পৌঁছে দিতে হবে। সেই চৌকিদার কত আশা আর বিশ্বাস নিয়ে বলেছিল যেন আমি তাকে জানাই রিঙ্কি সুস্থ হয়েছে কিনা। এসব ভাবতেই আমার হৃদয় গভীর দুঃখে ডুবে গেল। রিঙ্কির সঙ্গে আমার কোনো গভীর সম্পর্ক ছিল না, তবুও এক অস্বস্তি হৃদয়ে কাঁটার মতো বীজ ছিল। কয়েক মিনিট গাড়ি চালানোর পর আমি গাড়িতে বসে থাকা মহিলাটির দিকে মনোযোগ দিয়ে তাকালাম। আমি মনে মনে ভাবছিলাম এসব নিয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা। তারপর অবশেষে ভগবানের নাম নিয়ে সাহস করে বললাম, ম্যাডাম, রিঙ্কি মারা গেছে? সে কোনো অভিব্যক্তি ছাড়াই শুধু বলল, হ্যাঁ। এরপর সে নীরব হয়ে গেল। আমি আবার বললাম, তার কি হয়েছিল? আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে বলল, আমাকে হেড অফিসে অভিযোগ করতে হবে, কারণ তুমি তোমার আচরণ থেকে বিরত হচ্ছ না। তুমি অনেক প্রশ্ন করছো, এসব না করে শুধু তোমার কাজের প্রতি মনোযোগ দাও। জেনেছ সে মারা গেছে? ব্যাস, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। এখন থেকে তুমি তোমার মুখ বন্ধ রাখবে, না হলে তোমার চাকরি চলে যেতে পারে। এই নার্সের কথা শুনে আমি নীরব থাকাই ভালো মনে করলাম, কারণ সে খুব রেগে গিয়েছিল। গাড়ির আয়নায় তাকিয়ে আমার নজর ওই শিশুটির গলার দিকে গেল, যেখানে এখন ব্যান্ডেজ বাঁধা। শিশুটির অবস্থা বেশ খারাপ দেখাচ্ছিল। তার চোখ সামান্য খোলা ছিল, কিন্তু সে ঘুমের মধ্যে ছিল। সম্ভবত অচেতনতা এখনও কাটেনি। কিছুক্ষণ পরে আমি তাকে অনাথাশ্রমে পৌঁছে দিয়ে বেরোচ্ছিলাম, তখনই হেড অফিস থেকে ফোন এলো। আমি ফোন রিসিভ করতেই বলা হলো, হেড অফিসে এসে রিপোর্ট করো। আমি একটু অবাক হলাম, কারণ পুরো মাসের পর আমাকে হেড অফিসে ডাকা হলো। এক মুহূর্তের জন্য আমার মনে ভয় ঢুকে গেল। প্রশ্ন করা কি তবে আমার চাকরির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? আমি সঙ্গে সঙ্গে হেড অফিসের ভেতরে ঢুকলাম। সামনে একজন অফিসার বসেছিলেন, যিনি দেখতে যথেষ্ট কঠোর এবং রূঢ়। আমি তাকে নমস্কার করলাম। তিনি আমাকে দেখে বললেন,
ঠিক আছে, তুমি কি নতুন ড্রাইভার অজয়? আমি বললাম, জি স্যার। তিনি বললেন, তোমার শরীরে অনেক চর্বি জমে গেছে, তাই না? আমি শুনেছি তুমি এখানে স্টাফদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলছো। এখানে তোমাকে প্রশ্ন করার জন্য নয়, ড্রাইভিং করার জন্য নেওয়া হয়েছে। আমি মাথা নত করে বললাম, স্যার, আমি শুধু একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমি কোনো ভুল কাজ করিনি, শুধু শিশুদের বিষয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছিলাম। আমি আমার কথা শেষ করার আগেই অফিসার বললেন, মুখ বন্ধ রাখো। আমি এমন লোকদের অপছন্দ করি যারা তাদের কাজের ওপর মন না দিয়ে এদিক ওদিক চোখ রাখে। তুমি কি চাও তোমাকে আমি চাকরি থেকে বের করে দিই? আমি সঙ্গে সঙ্গে বললাম, না না স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার থেকে ভুল হয়ে গেছে। ভবিষ্যতে কখনো আমার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ পাবেন না। আমি আর কখনোই ভুল করব না। আমি তার সামনে হাত জোড় করে বললাম, মাফ করে দিন স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না। এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে বলল, এই কারণেই বলছি চুপচাপ থাকা ভালো। এখন থেকে শুধু তোমার কাজে মন দেবে, না হলে যদি মনোযোগ এদিক ওদিক হয় তবে আমি দেরি করব না। এরপর তিনি রেগে গিয়ে বললেন, যাও এখান থেকে। আমি সঙ্গে সঙ্গে বললাম, জি স্যার, এবং সেখান থেকে বের হয়ে এলাম। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগল, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এমন কোনো কাজ করব না। পুরো দিনটি রোজের মতোই কেটে গেল। আমি শুধু এক দুবার ডেলিভারি করতে গিয়েছিলাম, খাবার এক অনাথাশ্রম থেকে অন্য অনাথাশ্রমে পৌঁছে দিয়েছিলাম। এছাড়া আমার আর কোনো কাজ পড়েনি। সন্ধে ৫টায় আমার ছুটি হয়ে গেল। এরপর আমি সেখান থেকে ফ্যাক্টরির ওয়ার্কারদের তাদের বাড়িতে পৌঁছে দিতে গেলাম এবং প্রায় রাত ৯টার দিকে নিজের বাড়িতে পৌঁছলাম, কারণ আজ আমি মেয়েদের কথা দিয়েছিলাম আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে একসঙ্গে খাবার খাবো। কিন্তু বাড়িতে ঢুকতেই আমার মুড খারাপ হয়ে গেল, কারণ ঘরের আলো বন্ধ ছিল। তখন মনে পড়ল বিল না দেওয়ার কারণে বিদ্যুৎ কোম্পানি ঘরের লাইন কেটে দিয়ে গেছে। পুরো ৩ মাস আমি এভাবেই কাটিয়েছি, কারণ ৩ মাস আগে আমার কাছে কোনো কাজ ছিল না। আমি ড্রাইভারের কাজ একদমই পছন্দ করতাম না, তাই আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম এবং ভেবেছিলাম আমি তো পড়াশুনো করেছি, তাই নিশ্চয়ই কোনো ভালো চাকরি করব। কিন্তু ভাগ্য খারাপ, দীর্ঘ সময় ধরে চাকরি খুঁজেও কোনো কাজ পাইনি। যখন বাড়ির পরিস্থিতি আরও খারাপ হতে লাগল, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আবার আমার পুরনো পেশায় ফিরে যেতে হবে। হয়তো ঈশ্বরও চান আমি ড্রাইভারের কাজই করি। কিন্তু যখন আমি আবার অনাথ আশ্রমের চাকরিতে গেলাম, তখন জানতে পারলাম তারা অন্য একজন ড্রাইভার নিয়োগ করে নিয়েছে। তবে অন্য একটি শাখায় কাজ পাবার সুযোগ ছিল, যেটি মাত্র ২ বছর আগে খোলা হয়েছে। আমি যখন সেখানে গেলাম তখন সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে গেলাম, কিন্তু সেখানে কাজ করা ১ মাসও হয়নি, তাই হাতে হাতে কোনো টাকা ছিল না। ফ্যাক্টরির যে ওয়ার্কারদের আমি বাড়িতে পৌঁছে দিতাম, তারা প্রতি ১০ দিন অন্তর আমাকে বেতন দিতেন। সেই টাকাও বাড়ির অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছি। এখনও অনাথ আশ্রম থেকে বেতন পাইনি। সেটা পেলে লাইটের বিল, গ্যাসের বিল আর বাড়ির প্রয়োজনীয় সব কিছু মেটাতে পারতাম। আর মাত্র ২ দিন বাকি। ২ দিন পরেই আমার জীবন আবার আগের মতো হয়ে যাবে। আমি বাড়িতে ঢুকে দেখলাম আমার স্ত্রী ২ মেয়েকে নিয়ে চৌকাঠে শুয়ে আছে। সে তাড়াতাড়ি আমার কাছে এলো এবং আমার হাত থেকে টিফিনের ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে বলল, সকাল থেকে ছোট মেয়ের জ্বর কমছে না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে আদর করলাম এবং ছোট মেয়েকে কোলে তুলে বললাম, কি হয়েছে মা? ছোট মেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমার জ্বর হয়েছে, সঙ্গে কাশিও আছে। তার সেই নিরীহ কণ্ঠ আমার হৃদয়ে গভীরভাবে বিঁধে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার স্ত্রী বলল, প্রথমে তুমি কিছু খেয়ে নাও, তারপর ওকে ওষুধ এনে দিও। আমার স্ত্রী খাবার গরম করতে যাচ্ছিল, কিন্তু আমি মাথা নেড়ে বললাম, না, আমি আগে এর ওষুধ নিয়ে আসি, গাড়ির চাবিটা দাও। সে সঙ্গে সঙ্গে গাড়ির চাবি আমাকে দিল, আর আমি ওষুধের দোকানের দিকে রওনা হলাম। মেয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। আজ আমার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু অনাথ আশ্রম থেকে আমাদের একটি কার্ড দেওয়া হয়েছিল, যার মাধ্যমে আমরা আশ্রমে ডাক্তারের কাছে বিনামূল্যে চিকিৎসা করাতে পারি। তবে আমি সেই ডাক্তারকে নিয়ে একদমই নিশ্চিন্ত ছিলাম না। প্রতি ২-৩ দিনে শিশুদের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে, আর তাদের এই ডাক্তারকেই দেখাতে নিয়ে যাই। কিন্তু আজ যেহেতু আমি আমার নিজের মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, তাই মনে একটা অস্বস্তি কাজ করছিল। তবুও টাকা না থাকায় বাধ্য হয়েই আমাকে সেই ডাক্তারের কাছেই যেতে হচ্ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি ডাক্তারের ক্লিনিকে পৌঁছালাম। মেয়েকে কোলে নিয়ে ভিতরে ঢোকার সময় চৌকিদার আমাকে থামিয়ে বলল, তুমি তো অনাথ আশ্রমের ড্রাইভার, তাই না? আমি ধীরে মাথা নেড়ে বললাম, হ্যাঁ দাদা, আমার কার্ড আছে। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, তাই তার চিকিৎসার জন্য এসেছি। চৌকিদার আমার দিকে কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে থাকল। তারপর মেয়ের দিকে একবার তাকিয়ে বলল, এখানে দাঁড়াও। এই বলে সে ভিতরে চলে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমাকে ভিতরে যেতে বাধা দিচ্ছে কেন? আমি তো অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, শুধু মেয়ের চিকিৎসার জন্যই এসেছি।
এটা তো ক্লিনিক, এখানে অনেক মানুষ আসে, তাহলে শুধু আমাকে আটকালো কেন? আমি বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর চৌকিদার ফিরে এসে বলল, ২০ মিনিট বাইরে গাড়িতে অপেক্ষা করো, তারপর তোমাকে ভিতরে ডাকা হবে। আমি অনুরোধ করে বললাম, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, সে খুব অসুস্থ, দয়া করে আমাকে তাড়াতাড়ি ভিতরে যেতে দিন। চৌকিদার নির্লিপ্ত মুখে বলল, এখানে চিকিৎসা করাতে হলে ২০ মিনিট অপেক্ষা করতেই হবে, না হলে তোমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাও। আমি তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালাম, কিন্তু কিছু বললাম না। বাধ্য হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। যদি আজ আমার কাছে টাকা থাকত, নিশ্চয়ই অন্য কোথাও চলে যেতাম। অবশেষে কিছুক্ষণ পর আমাকে ভিতরে ডাকা হলো। ভিতরে ঢুকেই রোজকার মতো রিসেপশন ডেস্কে থামানো হলো। আমার মেয়ের নামে একটি ফর্ম পূরণ করা হলো, আর ৫ মিনিটের মধ্যে ডাক্তার আমাকে ভিতরে ডাকলেন। ডাক্তারকে দেখে কিছুক্ষণের জন্য আমি অবাক হয়ে গেলাম। তিনি একেবারে যুবক। তিনি বললেন, বলুন, আপনার মেয়ের কি সমস্যা? আমি ধীরে ধীরে মেয়ের অবস্থা বোঝাতে লাগলাম। ডাক্তার পরীক্ষা করে কিছু ঔষধ লিখে দিয়ে বললেন, এই ঔষধগুলো সময় মতো দিতে হবে, আর এখানে আসার দরকার নেই। যদি জ্বর না কমে, আমি অন্য এক ডাক্তার সুপারিশ করব, বোঝার চেষ্টা করুন। আমি বললাম, কিন্তু স্যার, আমার কার্ড আছে, আমার কাছে এত টাকা নেই যে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তোমার কার্ড আছে বলেই তো আমি অন্য ডাক্তারের কাছে পাঠাবো, সেখানে তোমার ১ টাকাও লাগবে না। এই প্রেসক্রিপশন নাও আর রিসেপশন থেকে ঔষধ নিয়ে যাও। আমি বললাম, ধন্যবাদ স্যার, এবং বাইরে বেরিয়ে এলাম। দরজার কাছে পৌঁছে একবার চৌকিদারের দিকে তাকালাম। জানি না কেন মানুষটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। ঔষধ নিয়ে বাড়ি ফিরে সারা রাত আমি ভাবতে লাগলাম, এত যুবক একজন ডাক্তার অনাথ আশ্রমের জন্য কাজ করছে কেন? ওখানকার প্রায় সব স্টাফেরই বয়স অনেক, আর আগের ব্রাঞ্চের ডাক্তারও ছিলেন বয়স্ক। অবসর নেওয়ার পরও তারা বাচ্চাদের চিকিৎসা করতেন। তাহলে এই ডাক্তার এত তরুণ কেন? নতুন নিয়োগ হয়েছে নাকি? এক মুহূর্তের জন্য মনে হলো চৌকিদারের কাছ থেকে কিছু তথ্য জানা যেতে পারে, কিন্তু আমি চুপ রইলাম, কারণ হেড অফিস পর্যন্ত আমার আগের অভিযোগ পৌঁছে গিয়েছিল। এই ভাবনা মাথায় আসতেই কিছু না জিজ্ঞেস করেই ফিরে এলাম। পরদিন আমি আবার অনাথাশ্রমে গেলাম। কিছুক্ষণ পর ভিতর থেকে ২ জন মেয়ে শিশুকে বাইরে আনা হলো। আমাকে বলা হলো তাদের ক্লিনিকে পৌঁছে দিতে। আমি চুপচাপ গাড়ি স্টার্ট করলাম এবং রওনা দিলাম। ২ মেয়ে অসুস্থ ও কষ্টে ছিল। আমি তাদের গলার দিকে তাকিয়ে দেখলাম গতকালের মতো একই দাব। দীর্ঘ পথ পার হয়ে আমি তাদের ক্লিনিকে নামিয়ে দিয়ে ফিরে এসেছি। প্রায় ২ ঘণ্টা পর আবার আমাকে ক্লিনিকে ডাকা হলো। এবার আমি আর কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানতাম একটু ভুল করলেই বিপদ। আজও ২ মেয়ের মধ্যে কেবল একজনই বেঁচে থাকল, আর এক মেয়ের মৃত্যু হল। আমার হৃদয় ধক করে উঠল, কারণ যখন আমি এই মেয়েদের নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম তখন তারা দুজনেই সচেতন ছিল। হ্যাঁ, তারা কষ্টে ছিল ঠিকই, কিন্তু চেতনা ছিল। সময় ধীরে ধীরে পার হয়ে গেল, আর এখানে কাজ করতে করতে আরও ১৫ দিন কেটে গেল। আমি আমার বেতনও পেয়ে গিয়েছি, আর বাড়ির লাইটের বিলও জমা করে দিয়েছি। আমার মেয়ের অবস্থাও কিছুটা ভালো হয়ে গেছে। তবুও আমার মনে কোনো স্বস্তি ছিল না, কারণ প্রতিদিন নতুন নতুন মেয়ে আসত, আর তাদের মধ্যে প্রায়ই কেউ না কেউ মারা যেত। এত মেয়ের মৃত্যু হওয়ার পিছনে অবশ্যই কিছু অস্বাভাবিক কারণ ছিল। তারা কেন অসুস্থ হচ্ছিল, আর কেন কিছু মেয়ে বেঁচে যাচ্ছিল আর কিছু মারা যাচ্ছিল? কিছু একটা ভীষণ খারাপ ছিল। কখনো নাক থেকে রক্ত, কখনো মুখ থেকে রক্ত, আবার কখনো হাত পা বিকৃত। তারা আসলে মেয়েদের সঙ্গে কি করছিল? এই কমাসে একটি শিশুকেও তারা আমার সঙ্গে হাসপাতালে পাঠায়নি, আর আমি ছাড়া এখানে আর কোনো ড্রাইভারও ছিল না। আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। যদিও প্রথম বেতনের পর বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, বাড়িতে বিদ্যুৎ এসেছে, গ্যাসের বিল দেওয়া হয়েছে, আর অন্যান্য প্রয়োজনীয় কাজও একে একে পূরণ হচ্ছিল, তবুও আমার মন শান্ত ছিল না। একটা অস্বস্তি সারাক্ষণ আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল। আমি মনে মনে ভাবতাম, যদি কাল আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যায়, আর আমার মেয়েদের এই অনাথাশ্রমে আনা হয়, তাহলে কি আমার মেয়েরাও একই অবস্থার মধ্যে পড়বে? তাদের সঙ্গেও কি এমনই কিছু ঘটবে যা এখানে অন্য মেয়েদের সঙ্গে ঘটছে? এই ভাবনাটা না জানি কেন আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছিল।
এখন এই রহস্য আমি যে কোনো অবস্থাতেই জানতে চাইছিলাম। সময় ধীরে ধীরে পার হচ্ছিল। দুদিনের মধ্যেই আরেকটি মেয়ের অবস্থা খারাপ হয়ে গেল। তাকে ক্লিনিকে পৌঁছে দেওয়ার প্রায় 2 ঘন্টা পর আমাকে আবার ডাকা হলো। আজ ওই মেয়েটির সঙ্গে কেউ ছিল না, না কোনো নার্স, না কোনো স্টাফ মেম্বার। মেয়েটি খুব কষ্টে গাড়িতে উঠেছিল, আর আমার চোখ বারবার তার গলায় গিয়ে আটকে যাচ্ছিল, যেখানে ব্যান্ডেজ বাঁধা ছিল। সে ভীষণ কষ্টে ছিল। আমার মনে হচ্ছিল একবার তাকে জিজ্ঞেস করি যে, মা, তোমার সঙ্গে কি হয়েছে? কিন্তু আমি জানতাম এই প্রশ্ন করার বিপদ আছে। আমি জিজ্ঞেস করলেই হয়তো আমার চাকরি চলে যাবে। পথ পেরিয়ে আমি মেয়েটিকে ক্লিনিক থেকে অনাথ আশ্রমে পৌঁছে দিলাম। কিন্তু মেয়েটি নামার পর আমার নজর গিয়ে পড়ল সেই সিটে যেখানে সে বসেছিল, আর মুহূর্তের মধ্যেই আমার হৃদয় থমকে গেল। সেই সিটে অনেক রক্ত পড়েছিল। এসব কি? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ আমি শুধু সেই রক্তের দাগগুলোর দিকেই তাকিয়ে রইলাম। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগল। মাথার ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। এরপর আমি আবার গাড়িতে উঠলাম এবং সরাসরি পুলিশ স্টেশনের দিকে চলে গেলাম। যদিও আমি জানতাম আমি যা করতে যাচ্ছি তা আমার পুরো জীবন বদলে দিতে পারে। আমার চাকরি চলে যাবে, আমি আবার রাস্তায় ফেলে যাব, আর আমার মেয়েদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে। তবু আমার হৃদয় বারবার বলছিল, এই শিশুদের জন্য যদি আমি ভালো কিছু করার চেষ্টা করি, তবে ভগবান নিশ্চয়ই আমার উপর খুশি হবেন। শুধু এই একটি কারণেই আমি পুলিশ স্টেশনে এসেছি। কিছুক্ষণ বসে থাকার পর আমাকে ভেতরে ডাকা হলো। দুরু দুরু বুকে আমি পুরো বিষয়টা এক হাবিলদারকে খুলে বললাম, যিনি আমার অভিযোগ নথিভুক্ত করছিলেন। আমার কথা শোনার পর তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। আমি চুপচাপ সেখানে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই থানার ইনচার্জ এবং ডিএসপি সাহেবও সেখানে উপস্থিত হলেন। তাদের দুজনকে দেখে আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। তারা আমাকে তাদের সঙ্গে ভেতরের কেবিনে আসতে বলল। আমি ভেতরে গেলাম, আর তখনই তারা সেই ঘটনার কথাই আমাকে বলতে বলল। আমি শুরু থেকে আজকের ঘটনা পর্যন্ত সবকিছুই তাদের খুলে বললাম। আমার কথা শোনার পর তারা বললেন, চিন্তা করো না, আমরা ব্যবস্থা নেব। তোমার নাম সামনে আসবে না। এখন তুমি তোমার কাজে ফিরে যাও। আমি চুপচাপ আমার কাজের জায়গায় ফিরে এলাম। সময় কেটে গেল। পরের দিন যখন আমি কাজে পৌঁছলাম, তখন আমার হতভম্ব হওয়ার শেষ রইল না। সেখানে অনেক মোবাইল ফোন একসঙ্গে জব্দ করা হয়েছে, গোটা স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে, আর শিশুদের অন্য একটি অনাথ আশ্রমে পাঠানো হচ্ছে। পরবর্তীতে জানা গেল মেইন শাখাতেও একই রকম ঘটনা ঘটত। আমি একেবারেই শোকাহত হয়ে পড়লাম। তবে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সত্য। ওই শিশুদের ওপর ভয়াবহ নিপীড়ন চালানো হতো। এরপর তাদের ক্লিনিকে নিয়ে গিয়ে অপারেশন করা হতো, আর তাদের শরীরের মূল্যবান অঙ্গ কেটে বিক্রি করা হতো। কিছু মেয়ে বেঁচে যেত, আবার অনেকেই মারা যেত। নিষ্ঠুরতা এতটাই ভয়ঙ্কর ছিল যে গলার পথ দিয়ে মেয়েদের শরীরে বিষাক্ত ওষুধ ঠকানো হতো। এই সব কাজ অনাথ আশ্রমের ভেতরেই চলত, আর বাকি কাজটা ক্লিনিকে করা হতো। ক্লিনিকটি সিল করে দেওয়া হয়, অনাথ আশ্রমটি বন্ধ করে দেওয়া হয়, এবং ওই ডাক্তারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় সরকার আমাকে বড় পরিমাণ সম্মান ও পুরস্কার দিয়ে সম্মানিত করে। তারা বলেছিলেন, তুমি নিজের চাকরি ঝুঁকিতে রেখেও সত্য বলেছ। এখানে তোমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না, তবুও তুমি নিজের অন্তরের কথা শুনে অনেক মেয়ের জীবন বাঁচিয়েছ। আমি সব শুনে কিছু বলতে পারিনি। তবে আমার মনে এমন এক শান্তি অনুভব করেছিলাম যার কোনো তুলনা হয় না। আমি কখনো কল্পনাও করিনি যে এই লোকগুলো এত ছোট ছোট শিশুর ওপর এত বড় নিষ্ঠুরতা চালাতে পারে। যদি আমি আগে জানতে পারতাম, তাহলে হয়তো ওই মেয়েগুলোর মৃত্যু আমার চোখের সামনে ঘটত না। অনাথ আশ্রমের ছেলেরাও ছিল, কিন্তু এই অত্যাচার শুধু মেয়েদের ওপরই করা হতো, কারণ মেয়েদের অঙ্গপ্রত্যঙ্গের মান ছেলেদের তুলনায় ভালো বলে ধরা হয়। এছাড়াও অনেক দম্পতি ছেলে শিশু দত্তক নিতে আসত, যার মাধ্যমে অনাথ আশ্রমের লোকেরা সেখান থেকেও প্রচুর লাভ করত। এই কারণেই ছেলেদের সঙ্গে তারা এমনটা করত না। কখনো কখনো আমি নিজেকেই অপরাধী মনে করি, কারণ আমিই তো তাদের ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম, অজান্তেই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। তবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, কারণ এই কাজে আমার কোনো দোষ ছিল না। এরপর সরকার চালিত একটি এনজিও থেকে আমাকে একটি ভালো চাকরি দেওয়া হয়। আমার পরিবারকেও নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমার কারণেই একটি বড় গ্যাং সবার সামনে প্রকাশ পায়, আর এই ঘটনার পর থেকে প্রতিটি অনাথ আশ্রম এখন নিয়মিত ও কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। গোপনে তদন্ত চলতে থাকে, যার ফলে আরও 2টি অনাথ আশ্রম ধরা পড়ে, যেখানে ছেলেদের সঙ্গেও অত্যাচার করা হতো। যখনই আমি এই ঘটনাগুলোর কথা ভাবি, তখন আমার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে।
তবু আমি আজও ভগবানের প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে দিয়ে এই কাজটি করিয়েছেন। দোষীরা শাস্তি পেয়েছে আর অসহায় ও নিরপরাধ শিশুরা রক্ষা পেয়েছে। আমি আজও একজন ড্রাইভার, তবে এখন আমার পারিবারিক পরিস্থিতি অনেক ভালো, আর আমি আমার কাজ সৎ ও নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি, কেননা এখন আমি জানি কখনো কখনো একটি স্টিয়ারিং ধরে মানুষ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।